বেশি উঠতে ইচ্ছে করছে তাই না? ডানাটা কেটে দিলে কেমন হয়? একটা কথা শুনে রাখ, হাত পা ভেঙে দিব যদি আমার বউয়ের দিকে বাজে নজরে দেখিস। জানে মেরে ফেলবো একদম। কথাটা বলেই রেয়ান নির্ঝরে পাঞ্জাবের কলার টেনে একটা রুমে নিয়ে গেলেন। সবাই দিদাকে হলুদ লাগাতে ব্যস্ত, তাই এদিকে কি হচ্ছে না হচ্ছে এতে কারো কোনো খেয়াল নেই। রেয়ান খুব ভালোভাবেই নিজের কাজ সম্পূর্ণ করতে পারবেন এখন। প্রায় আধা ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আমি। রুবির রেয়ান নির্ঝরের সাথে কি করছেন তাও জানতে ব্যাপক ইচ্ছে হচ্ছে আমার, কিন্তু আফসোস ইচ্ছেটা পূরণ করতে পারছি না। এদিকে কোনো আওয়াজও আসছে না রুম থেকে। কিছুটা বিরক্ত হয়েই রেহানের আসার অপেক্ষা করতে লাগলাম আমি। অবশেষে অপেক্ষার পালা শেষ হয়ে রেয়ান নির্ঝরকে নিয়ে রুম থেকে বের হলেন। তাদেরকে দেখতে ভ্রু কুঁচকে এলো আমার। বুঝতে পারছি না নির্ঝর এমন ক্যাবলা মার্কা হাসি হাসছে কেন। একটু ভালোভাবে তাকাতেই দেখি নির্ঝরের গাল দুটো লাল হয়ে আছে। তার মানে রেয়ান নির্ঝরের গালে থাপ্পড় মেরেছেন। কিন্তু কিভাবে? ওনার এক হাতে তো গুলি লেগেছিল। ওনার এক হাতে তো গুলি লেগেছিল। এই জন্য কি এই জন্য তো ওই হাতটা উনি নাড়াতেও পারতেন না। তবে কি অন্য হাত দিয়ে নির্ঝরের গালে এমন মারাত্মক থাপ্পড় মেরেছেন? বলতেই হবে রেয়ানের শক্তি আছে বটে। পুলিশ কি এমনি এমনি হয়েছেন নাকি উনি? ভাবতে ভাবতে আনমনেই বলে উঠলাম, গুন্ডা একটা। রিয়ান নিঝুরকে ইশারা করতেই সে আস্তে আস্তে সেখান থেকে চলে গেল, যেন রেহাই পেয়েছে সে। এদিকে আমি রিয়ানের দিকে তাকাতে স্তব্ধ। এতক্ষণে রিয়ানের সৌন্দর্য ধরা পড়েছে আমার চোখে। হলুদ রঙের পাঞ্জাবিতে মারাত্মক লাগছে তাকে। আগের মতোই বুকের প্রথম দুটো বোতাম খোলা, সাথে তার নিজস্ব অ্যাটিটিউড যা তার সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। উনি খুব গম্ভীরভাবে আমার সামনে এসে দাঁড়ালেন, তারপর কিছু না বলে অ্যাটিটিউড দেখিয়ে চলে গেলেন সেখান থেকে। অদ্ভুত। আচ্ছা, তার এমন করার কারণ কি? আমাকে দেখে উনি এমন করছেন কেন? ব্যাপারটা আসলেই অদ্ভুত। কিন্তু আমার ক্ষেত্রে এগুলো অদ্ভুত না, চরম বিরক্তির একটা বিষয়। এই মানুষটা মাঝে মাঝে চিনতে খুব কষ্ট হয় আমার। কি চায় সে, তাকে বুঝবার ক্ষমতা হয়তো কারোই নেই। দ্বিধায় স্টেজের কাছে যেতেই দেখি মহাশয় একটা চেয়ারে বসে আছেন, তার পাশেই রিহান আর মা। গল্পে মশগুল তারা। আমি নামক একজন ব্যক্তি যে আছি সেটা হয়তো তারা ভুলেই গেছেন, যেন তাদের পরিবারের কোনো সদস্যই না আমি। একটু ডাকলোও না আমাকে। এবার রাগ লাগছে আমার। এমন কি করেছি আমি যে সবাই আমাকে এত ইগনোর করছে? আর রেয়ান রেয়ান তো রীতিমতো আমাকে ভুলে গেছেন। ইচ্ছে করছে ওনার এসব অ্যাটিটিউড ডাস্টবিনে ফেলে দিই। ইস, যদি এমন করতে পারতাম তাহলে আমার থেকে আনন্দ আর কেউ পেত না। হঠাৎ একটা মেয়ে এসে রেয়ানের পাশে চেয়ার নিয়ে বসে পড়ে। সে কি গল্প তাদের! এটা যেন হাসতে হাসতে রেয়ানের গায়ে ঢলে পড়ছে। আহা কি মজা! রেয়ানেরও যেন এসব মজা লাগছে, কিন্তু আমি তো আগে ফুসছি। ইচ্ছে করছে মেয়েটার মাথা ফাটিয়ে দিই। অসভ্য মেয়ে। আর কোনো ছেলে পারছি তুই? তাছাড়া দোষ রেয়ানেরও আছে। উনি কেন এত সুন্দর পার্সোনালিটি নিয়ে এসেছেন হলুদের অনুষ্ঠানে? এত সুন্দরী বা লাগছে কেন তাকে? একটু বাজেভাবে আসতে পারলেন না? তাহলেই তো মেয়েরা ওনার দিকে তাকাতো না। ভাবতেই রাগ যেন আরো বেড়ে গেল। সবার সামনে গিয়ে রেয়ানের হাত ধরে দিলাম এক টান। সাথে সাথে উঠে দাঁড়ালেন উনি। মুখে তার চরম বিরক্তি, যেন আমার এমন কাজে তার একটুও ভালো লাগেনি। একটুও না। কিন্তু এতে আমার কি? আমি তো রেগে আছি, অনেক রেগে আছি। আজকে ওনার একদিন কি আমার একদিন। টানতে টানতে ওনাকে সবার থেকে দূরে একটা নির্জন স্থানে নিয়ে আসলাম। আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন উনি, গম্ভীর ভাবে নিয়ে কিছু বলতে যাবেন তার আগেই আমি তার পাঞ্জাবের বোতাম লাগিয়ে দিলাম। গাল টেনে একেবারে লাল করে দিয়ে দু হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিলাম। সবশেষে ওনার দিকে তাকাতেই আমি অবাক, এত কিছুর পরেও যেন তাকে আরো বেশি সুন্দর লাগছে। অদ্ভুত। নিজের কাছে যেন এখন নিজেরই আফসোস হচ্ছে। আগেই মনে হয় ঠিক ছিলেন, এখন যে আগের থেকেও বেশি কিউট লাগছে তাকে। একদম নিষ্পাপ বাচ্চা, যেন পৃথিবীর কিছুটি বুঝে না সে। তার চেয়েও অদ্ভুত বিষয় হলো উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিছু বলছেন না আমায়। তার দৃষ্টি বরাবর আমার চোখের দিকে। তার এমন শান্ত ভাব দেখে মনে হচ্ছে এখন কিছু হবে, খুবই ভয়ঙ্কর কিছু। ভাবতেই চলে আসতে নিলাম সেখান থেকে। সাথে সাথে রেয়ান আমার হাত টেনে দেয়ালের সাথে ঘেঁষে দাঁড় করালেন। আমার দিকে একটু ঝুঁকে বাঁকা হেসে বললেন, জান, তৈরি তো তুমি? তার কথায় কাশতে লাগলাম আমি। আমতা আমতা করে বললাম, "আ- আমাকে যেতে দিন রিয়ান, সবাই অপেক্ষা করছে হয়তো আমার জন্য।" হুম, যেতে দিব তো। আগে রোম্যান্স তো করনি। জানো তোমাকে না মারাত্মক লাগছে আজ। তাই তো দূরে দূরে থাকছিলাম তোমার কাছ থেকে, যদি ভুল কিছু হয়ে যায়। বাট ইউ নো হোয়াট, এত কিছুর পরও তুমি নিজেই ধরা দিলে আমার কাছে, তাই। তাই কিচ্ছু করবেন না আপনি, আমাকে যেতে দিন প্লিজ। অবশ্যই না, আমার এই অবস্থা করেছো তুমি, তোমাকেও তো কিছু করতে হবে তাই না? কি করবেন আপনি? হলুদ লাগাবো।
বলেই পাঞ্জাবির পকেট থেকে একটা প্যাকেট বের করলেন উনি, যেখানে আছে হলুদ। বুঝতে পারছি না রেহানের মতলবটা কি। হলুদ কি আমাদের, যে উনি আমাকে হলুদ লাগাবেন? হলুদ যদি লাগানোর এতই ইচ্ছে থাকে তাহলে দ্বিধাকেই লাগাবেন না উনি, আমাকে কেন? প্রশ্নটা বেশ করতে ইচ্ছে করছে আমার তাকে, কিন্তু পারছি না করতে। উনি কাছে আসলে কেন যেন গলা থেকে স্বর বের হয় না আমার। আচ্ছা, এমন কেন হয়? হঠাৎ নিজের কোমরে শীতল কিছু অনুভব করি। রিয়ান আমার কোমরে হলুদ লাগিয়েছেন। ভাবতেই জমে গেলাম আমি, মুহূর্তেই চোখ খিচে বন্ধ করে ফেলি। তা দেখে রিয়ান নেশা ভরা কণ্ঠে বলে ওঠেন। চোখ খুলো মরুভূমি। তার কথা যেন আমার কানে পৌঁছচ্ছে না। আপন মনে চোখ বন্ধ করে আছি আমি। এতে রিয়ান আবারও বললেন। ভয় নেই, বিয়ের আগে কিচ্ছু করবো না তোমাকে। চোখ খুলতে পারো তুমি? তার কথা শুনে সাহস হলো আমার। ধীরে ধীরে চোখ খুললাম আমি। সাথে সাথে রিয়ান আমার নাকের সাথে নিজের নাক ছোঁয়ালেন, শান্ত কণ্ঠে বললেন। ভালোবাসি। বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না উনি, চলে যান সেখান থেকে। এদিকে আমি তার যাওয়ার পানে তাকিয়ে আছি, মনে মনে একটা কথাই বলছি, সে কি জানে আমিও ভালোবাসি তাকে? হঠাৎ নাকে হাত দিতে বুঝতে পারি তরল কিছু লেগে আছে সেখানে। হাত দিয়ে দেখতেই দেখি হলুদ। মনে ভর করেছে এক রাশ স্তব্ধতা। আর কানে বাজছে রিয়ানের সেই ভালোবাসি কথাটা। সাথে রয়েছে আকাশ থেকে বৃষ্টির এক এক বিন্দুর নিচে পড়ার শব্দ। বারান্দায় দাঁড়িয়ে আছি আমি। বারান্দা থেকে আজ এক অন্যরকম মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি আমি। অন্যরকম এক অনুভূতি। হলুদের অনুষ্ঠান শেষ হতে প্রায় অনেক দেরি হয়ে যায়। রিয়ান খুব কৌশলে আমাদের তাদের বাসার থাকার ব্যবস্থা করে ফেলেন। বাধ্য করেন আসলে। তাছাড়া রিয়ানের মা বাবা দিদা অনেক করে বলেছিলেন আমায় যেন থেকে যাই আজ রাতটা। তাই আমিও আর মানা করিনি, কিন্তু কোথায় যেন একটা অস্বস্তি কিংবা বাধা রয়েই গেছে। তবুও ভালো লাগছে। বাইরের মৃদু মৃদু বাতাস প্রাণটা জুড়িয়ে দিয়ে যাচ্ছে আমার। আপাতত এই পরিবেশটা উপভোগ করতে চাই আমি। হঠাৎ গান গাওয়ার শব্দ আমার কানে আসে, বাড়ি খায়। পাশে তাকাতেই দেখি আমার ঠিক বাম পাশের বারান্দায় দাঁড়িয়ে আছেন রেহান, হাতে তার গিটার। ওনার গানের গলা খুব অদ্ভুত, পাশাপাশি সুন্দরও। আবছা আলোয় বুঝতে পারছি উনি আমার দিকেই তাকিয়ে হাসছেন আর গান গাইছেন। এজন্য তার পক্ষ থেকে আমার জন্য এক টুকরো ভালোবাসা। খোলা জানালা, দক্ষিণের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে। কখন তুমি এসে হেসে বলে দাও, আছি তোমার পাশে। গানটা শুনতে শুনতে একটা গভীরে চলে গিয়েছিলাম। যে রেয়ান কখন গান বন্ধ করে দিয়েছেন সেটা আমি টেরই পাইনি। তখন বুঝতে পারি, তখন পাশে তাকাতেই দেখি রেয়ান নেই। উনি তো এতক্ষণ এখানেই ছিলেন, এখন কোথায় গেলেন? হয়তো রুমে চলে গিয়েছেন। কিন্তু আমার এখন রুমে যাওয়ার ইচ্ছে নেই। এই মনোরম পরিবেশে থাকতে বড্ড ইচ্ছে করছে আমার। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এখানে। পরক্ষণে কি ভেবে যেন রুমে ঢুকলাম। রুমে ঢোকার ৩-৪ সেকেন্ড পরেই হালকা করে দরজা ধাক্কানোর শব্দ পাই আমি। রিহান ঘুমাচ্ছে এখন, আর মা অন্য রুমে। তাই ভেবেছিলাম হয়তো মা এসেছেন, কিন্তু দরজা খুলতেই তো আমি অবাক। রেয়ান দাঁড়িয়ে আছেন সামনে, তার হাতে ২ মগ কফি কিংবা চা। আমাকে দেখে উনি ফিসফিসিয়ে বলে উঠলেন। মরুভূমি, ভিতরে আসতে দিবে না আমাকে? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এত রাতে আপনি এখানে কি করছেন? জানেন কয়টা বাজে? ৪টা। তো তো মানে কি? যান এখান থেকে। আমি যে এত কষ্ট করে কফি বানালাম, ভেবেছিলাম দুইজনে বারান্দায় বসে কফি খাবো আর বৃষ্টি উপভোগ করব, তাছাড়া রোম্যান্স তো আছেই। যান তো এখান থেকে রিয়ান, ঘুমাবো আমি। বললেই হলো নাকি? কথাটা বলতে বলতে উনি আমাকে উপেক্ষা করে রুমে ঢুকে গেলেন। রিহানের দিকে তাকিয়ে ওর কাছে চলে যান উনি। কফির মগ পাশে থাকা টেবিলে রেখে ২টো চুমু দিলেন রিহানের কপালে। তারপর ফিসফিসিয়ে বলে উঠলেন। বাবার ছেলে না তুই, ঘুম থেকে উঠবি না একদম। বাবা মার রোমান্সের ১২টা বাজাইস না কেমন? যদি না উঠিস তাহলে বাবাই তোকে অনেকগুলো চকলেট দিব। তার কথা শুনে প্রায় সাথে সাথেই আমি বলে উঠলাম, ঘুষখোর। কিন্তু আমার কথায় বিন্দুমাত্র পাত্তা দিলেন না উনি। রিহানের কপালে আরো কয়েকটা চুমু এঁকে দিয়ে কফির মগ নিয়ে সোজা চলে গেলেন বারান্দায়। আমি এখনো ঠায় দাঁড়িয়ে আছি। এই মানুষটা কখনো আমার কথা শুনে না। এত জেদ কোথা থেকে আসে ওনার? আমার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে রিয়ান আমার পাশে আমার হাত টেনে নিয়ে যায় বারান্দায়। পাশাপাশি ২টো চেয়ার বসে আছি আমরা। আমার হাতে কফি। কফির এক চুমুক খেতেই আমি অবাক। এত ভালো কফি কি উনি বানিয়েছেন? বিশ্বাসই তো হচ্ছে না আমার। একবার জিজ্ঞেস করলে কেমন হয়? না থাক, নাকি করেই ফেলবো ভেবে পাশে তাকালাম আমি। রিয়ানে এক ধ্যানে কফি খাচ্ছেন, তার দৃষ্টি সামনের দিকে। কিছুটা হালকা সরে তাকে জিজ্ঞেস করলাম, কফিটা কি আপনি বানিয়েছেন? অবশ্যই, কেন ভালো হয়নি? না, দারুণ হয়েছে, কিন্তু আমার না বিশ্বাস হচ্ছে না এটা আপনি বানিয়েছেন। কেন 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 বিশ্বাস হচ্ছে না? না কিছু না,
তা কি কি বানাতে পারেন আপনি? আমাকে কি তোমার মতো ডামিস পেয়েছো? আমি অনেক কিছু বানাতে পারি। এই ধরো কফি আর নুডলস। হ্যাঁ, শুধু কফি আর নুডলস বানাতে পারেন? তার আবার এত তেজ! আমাকে ডামিস বলেন? হাহ, আপনি নিজে কি পুরুষ ডামিস? আর ইউ লস্ট ইট? পুরুষ ডামিস আবার কি? কিছু না বলে ভেঙচি কাটলাম আমি। তা দেখে হেসে দিলেন রিয়ান। তারপর দুজনের মধ্যে নীরবতা, শুধু রয়েছে না বলা কিছু কথার নিঃশ্বাসের শব্দ। প্রায় কিছুক্ষণ এভাবে থাকার পর রিয়ান হঠাৎই বলে ওঠেন, মীরা, তুমি না আজকে মেহেদি লাগিয়েছিলে? তোমার হাতে আমার নাম আছে নিশ্চয়ই। দাও তো তোমার হাত, আমি আমার নাম খুঁজবো। মানে? মানে হাতটা দাও। বলে আমাকে আর দিতে দিলেন না, নিজেই আমার হাত টেনে নিজের কোলে রাখলেন। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন আমার হাত, যেন একটা বিজ্ঞানীদের একটা বিশেষ পর্যবেক্ষণের জিনিস। এভাবে কতক্ষণ নিজের নাম খোঁজার পর উনি করুণ গলায় বললেন, এই হাতে শুধু রিহানের নাম, আমার নাম তো খুঁজে পাচ্ছি না। কারণ আমার বাম হাতে রিহানের নাম লেখা আর ডান হাতে আপনার। আর এখন আপনি আমার বাম হাত ধরে আছেন। ও এই ব্যাপার। আচ্ছা দাও, তোমার ডান হাতটা দাও। বলে ডান হাতটা এবার নিয়ে নিলেন উনি। আগের মধ্যে খুঁজছেন নিজের নাম, আর আমি হাই তুলছি বারবার। এসব দেখে আমার শুধু একটা কথাই মাথায় ঘুরছে, আমি এখন ঘুমাবো, 10 মিনিটের জন্য হলেও ঘুমাবো। রাতটা এভাবেই শেষ হয়ে যায় আমাদের। আমার হাতে নিজের নাম খুঁজে পেয়েছিলেন রিয়ান। তার মুখ তখন উজ্জ্বল লাল বর্ণ ধারণ করেছিল। ছেলেরাও কি লজ্জা পায়, নাকি এটা তার বেশি খুশি হওয়ার নমুনা? ভোরে বেশ আড্ডা করি আমরা দুজন, কিন্তু আফসোস আমার ঘুমানোটা হলো না। সকাল হতেই সবাই লেগে যায় বিভিন্ন কাজে। সবার থেকে বেশি কাজ করছিলেন রেহান, কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমার খেয়াল রাখতেন তিনি। কতক্ষণ পরপরই এসে আমাকে আর রিহানকে জুস খাইয়ে দিয়ে যান। দুপুরে খাবারের সময় ভাত, আর এমনিও টুকিটাকি খাবার খাইয়ে দেন আমাদের। আবার এমনিও আসেন আমরা কি করি তা দেখার জন্য। এর মধ্যে মারও খেয়াল রাখছেন উনি। মার কখন কি প্রয়োজন সব এনে দিয়েছেন রেয়ান। সবশেষে অনুষ্ঠানের সব কাজ শেষ হয় আমাদের বিকাল 5টা তখন। রেডি হতে চলে যাই সবাই। আমি রুমে যাওয়ার সময় রিয়ান সামনে এসে দাঁড়ান আমার। হাতে একটা প্যাকেট ধরিয়ে বলেন, তুমি তো এমনিতেই পেতনি, আরো পেতনি সেজে আসিও কেমন। বলেই দৌড় দিলেন উনি। যেন কত ভয় পান আমাকে। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি, মুখ থেকে শুধু এতটুকুই বলি, অসভ্য। রুমে এসে প্যাকেট খুলতেই দেখি একটা লাল রঙের শাড়ি। শাড়িটাতে কাজ নেই তেমন, কিন্তু তাও কেন যেন চোখে ধরার মতো। রিয়ানের চয়েস আছে বটে ভেবেই মুচকি হাসলাম আমি। রাত 8টার দিকে সবাই কমিউনিটি সেন্টারে পৌঁছালাম। আমি, মা আর দিদা এক গাড়িতে, রেয়ান আর রিহান বাইকে, আর অন্য সবাই অন্য গাড়িতে। এতটুকু সময় একবারও রেয়ানকে দেখলাম না আমি। ভেবেছিলাম কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা করবো ওনার সাথে, কিন্তু হলুদের মতো আজকেও গায়েব উনি। বুঝতে পারছি না এভাবে পালিয়ে পালিয়ে বেড়ান কেন উনি। তার এসব না আমার প্রচুর বিরক্ত লাগে, প্রচুর। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এখন কাজী দিধার আর তুরানের বিয়ে পড়াবেন, কিন্তু এখনো রেয়ানের খবর নেই। আসলে তিনি গেলেন কোথায়? এখন যে চিন্তা হচ্ছে আমার। দেখতে দেখতে বিয়ে পড়ানো শেষ হয়ে যায়। এখন কান্না আসছে আমার। ওনার কি আমাকে মনে পড়ে না? এত সুন্দর করে ওনার জন্য সাজলাম, অথচ উনিই নেই। হঠাৎ কে যেন এসে আমার হাত শক্ত করে ধরে। পাশে তাকাতেই দেখি রেয়ান। উনি আমার দিকে বাঁকা হেসে বললেন, রেডি তো মরুভূমি? বলে আমাকে টেনে দ্বিধার পাশে বসালেন। আমার পাশে উনি বসতে বসতে কাজী সাহেবকে বললেন, বিয়ে পড়ানো শুরু করা যাক তাহলে। বাসর ঘরে বসে আছি আমি, চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেছে বুঝতে বেশ অবাক লাগছে আমার। এমন কিছু হবে হয়তো সেটা কল্পনাও করিনি আমি। তাছাড়া রিহান, সে এসবের কি বুঝেছে তা আমি জানি না, কিন্তু যখন আমাদের বিয়ে হচ্ছিল তখন তার মুখে খুশির ছাপ স্পষ্ট। আর কি লাগে আমার? নিজের থেকেও আমাকে ভালোবাসার মানুষ আছে। রিহানও ভালোবাসে রিহানকে। তাহলে হঠাৎ দরজা খোলার শব্দ পাই আমি। ঘুমটার আড়ালে দেখতে পাচ্ছি রেহান আমার দিকেই আসছে। তার মুখে যেন বিজয়ের হাসি। আমার সামনে এসে গম্ভীর কণ্ঠে বললেন, সালাম করবে না আমায়? তার কথায় কিছুটা লজ্জা পেলাম আমি। পরক্ষণে উঠে দাঁড়ালাম। তাকে সালাম করতেই সে আমার মাথায় হাত দিয়ে বলে ওঠেন, সদা সুখী হও তুমি, তোমার বরকে যেন অনেক ভালোবাসা দাও, তোমার যেন বাচ্চাদের ফুটবল টিপ হোক, তুমি আর তোমার বর দীর্ঘজীবী হোক। কথাটা শুনতেই সোজা হয়ে দাঁড়ালাম আমি। তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছি, কিন্তু তাতে তার বিন্দুমাত্র খেয়াল নেই। ধাপ করে বিছানায় শুয়ে পড়েন উনি। ক্লান্ত কণ্ঠে আমায় বলেন, মরুভূমি, আমার না খুব ঘুম পাচ্ছে, তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে আসো, তারপর দুজনে মিলে ঘুমাবো। বলতে বলতেই হামি দিতে লাগলেন উনি। যেন কত বছর ঘুমান না তার। এসব দেখে আমি বিরক্ত, চরম বিরক্ত। ভেবেছিলাম দুজনে মিলে সারা রাত গল্প করব, কিন্তু এখন কি হলো? ঘুমাবো আমরা? আজব। নিজের গহনাগুলো খুলছি আমি। আর রিয়ান,
উনি তো আরাম করে ঘুমোচ্ছেন। এত ঘুম যে কোথা থেকে আসে তার ভাবতেই অবাক লাগছে আমার। নাকি অন্য কিছু করতে চাচ্ছেন উনি? ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেলাম আমি। খুব ক্লান্ত লাগছিল আমার, তাই একেবারে গোসল করে বের হলাম ওয়াশরুম থেকে। বের হতেই হঠাৎ কেউ একটানে কোলে নিয়ে নিল আমায়। হুট করে এমন করে কিছুটা ভয় পেয়ে গেলাম আমি। রাগে চাহনি নিয়ে কোলে নেওয়া ব্যক্তির দিকে তাকাতেই সে মুচকি হেসে বলে উঠলেন। চলো জ্যোৎস্না বিলাস করব। কথাটা বলে প্রায় সাথে সাথেই উনি আমাকে কোলে নিয়ে হাঁটা ধরলেন। তার কথায় বুঝতে পারছি উনি হয়তো ছাদে যাবেন। ছাদে যেতেই আমি তো অবাক। চারপাশে বেলুন আর মোমবাতি দিয়ে সাজানো, আকাশে ফানুস উড়ছে অসংখ্য। হয়তো আজকে বৌদ্ধ পূর্ণিমা। অবাক নয়নে তাকিয়ে তাকে দেখছি চারপাশটা। রেয়ান এখনো আমাকে কোলে নিয়েই দাঁড়িয়ে আছেন। দোলনার কাছে গিয়ে বসে পড়েন উনি। আমি তার কোলে বসা। আমার বুকে মাথা রাখবে মীরা? কথাটা বেশ করুণ গলায় বললেন উনি। তার দিকে তাকাতেই দেখি সে আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখে যেন কিছু পাওয়ার তৃষ্ণা দেখতে পাচ্ছি আমি। মুচকি হেসে ওনার বুকে মাথা রেখে বললাম, হঠাৎ এভাবে বিয়ে করলেন কেন? অন্যভাবেও তো করা যেত। সত্যি বলতে কি, দিদার বিয়ে দেখে আমারও বিয়ে করতে ইচ্ছে করছিল। তাছাড়া সেই মুহূর্তে আমার প্রেম প্রেম পাচ্ছিল। মানে ইউ নো হোয়াট আই মিন। কথাটা বেশ দুষ্টুমি স্বরে বলে উঠলেন রিয়ান। তার দিকে তাকাতেই সে চোখ টিপ মারলেন আমায়। তা দেখে চোখ ছোট ছোট করে তাকাতেই টুক করে একটা চুমু দিয়ে দিলেন গালে। এবার বেশ লজ্জা লাগছে আমার। লজ্জায় তার বুকের সাথে একদম মিশে গেছি আমি। প্রায় সাথে সাথেই সে আমায় তার দুহাত দিয়ে আবদ্ধ করে ফেলেন। সকালে ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করি। ঘুমো ঘুমো চোখে পাশে তাকাতেই দেখি রেয়ান নেই। ধরফরিয়ে উঠে বসলাম আমি। সামনে তাকাতেই দেখি রেয়ান দাঁড়িয়ে আছেন। রেডি হচ্ছেন উনি। তাহলে কি কোথাও যাচ্ছেন? কিন্তু কোথায়? ভাবতেই ভ্রু কুঁচকে এলো আমার। রেয়ানের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। মুখে আমার একরাশ কালো মেঘ এসে জড়ো হয়েছে। আমাকে এভাবে থাকতে দেখে টাই ঠিক করতে করতে উনি আমায় বললেন। কি হয়েছে? প্রত্যুত্তরে আমি খুবই গম্ভীর কণ্ঠে বললাম, কোথায় যাচ্ছেন আপনি? উনি মুচকি হেসে আমার কোমর জড়িয়ে একদম কাছে নিয়ে গেলেন। তার দুগালে দুটো চুমু দিয়ে বললেন, সরি বউ, কাজে যেতে হচ্ছে আমার, ইমার্জেন্সি। না গেলে সমস্যা হবে। আই সোয়ার তাড়াতাড়ি চলে আসবো। কথাটা বলেই কপালে চুমু দিলেন উনি। কিন্তু এবার আর আমার ভালো লাগছে না। ভেবেছিলাম আমি রিহান আর রিয়ান মিলে কোথাও ঘুরতে যাব, কিন্তু তা তো আর হলো না। বিকাল 5টা বেজে 10 মিনিট, নুডলস বানাচ্ছি আমি। পাশে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। আসলে ওনাকে শাশুড়ি মা বলবো নাকি আসল মা ঠিক বুঝে ওঠা দায় হয়ে যাচ্ছে আমার। এত ভালোবাসা কি কোনো শাশুড়ি তার ছেলের বউকে দেয়? হয়তো। না হলে উনি কিভাবে আমায় এত ভালোবাসেন? ওনার সাথে তো আমার মাত্র 3 কি 4 দিন দেখা হয়েছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সাথে সাথেই মা, মানে রেয়ানের মা চলে যান দরজাটা খুলতে। এদিকে আমি নুডলসের জন্য কিছু সবজি কাটছি। প্রায় অনেকক্ষণ হয়ে যায় মা আসছে না। হয়তো নিজের রুমে চলে গেছেন উনি। আমি আনমনেই রান্না করে যাচ্ছি। হঠাৎ কোমরে কারো শীতল হাতের ছোঁয়া অনুভব করি। সাথে সাথে কেঁপে উঠলাম আমি। পেছনে ফিরতে চাইলে সে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমায়। গলায় মুখ ডুবিয়ে ফিস ফিস করে বলে, আই রিয়েলি রিয়েলি মিস ইউ বউ। চুমু খেতে ইচ্ছে করছে খুব। রেহানের কোলে বসে আছি আমি। হাতে আমার গিটার। উদ্দেশ্য গিটার শিখবো। আর আমাকে শেখাবেন রেহান। আমার হাতের উপর হাত রেখে গিটারের এক এক স্টেপ শেখাচ্ছেন উনি। কিন্তু আফসোস, এই আধা ঘন্টায় আমি একটা কিছুও বুঝিনি। তবে চোখ বন্ধ করে অনুভব করছি তার স্পর্শ। আর শুনছি গিটারের মন জুড়ানো আওয়াজ। মরুভূমি এভাবে চোখ বন্ধ করে থাকলে হবে? দেখো, এই সুরটা সুন্দর আর সহজ, তুমি শিখতে পারবে। কষ্ট লাগে। আপনি একটা কাজ করুন, আমাকে গান শুনান। অবশ্যই না, আগে গিটার চালানো শিখো তারপর। না, প্লিজ। প্রত্যুত্তরে রিয়ান কিছু বলতে যাবেন তার আগেই দরজা ধাক্কানোর শব্দ কানে এসে বাড়ি খায় আমাদের। চটজলদি উঠে দাঁড়ালাম আমি। দরজার কাছে গিয়ে দরজা খুলতে দেখি মা আর রিহান দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে রিহান করুণ গলায় বলে ওঠে, মা, আমি তোমার আর বাবার সাথে ঘুমাবো। রিহানের কথায় রিয়ান হেসে দিয়ে বলে ওঠেন, অবশ্যই আসো, আমরা দুজন মিলে তোমার মাকে অনেক জ্বালাবো। তাড়াতাড়ি আসো। কথাটা শুনে রিহানের মুখে হাসি ফুটে ওঠে। এক দৌড়ে সে চলে যায় রিহানের কাছে বিছানায়। এটা দেখে এবার আমি মুচকি হাসলাম। মাকে বিদায় জানিয়ে চলে গেলাম তাদের কাছে। মাঝ রাতের দিকে অনুভব করি আমাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ লুকিয়ে আছে। তার প্রত্যেকটা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। পুরো জমে যাচ্ছি আমি। তার দিকে ফিরতে নিলে সে ফিসফিস করে বলে ওঠে, হুম, নড়বে না। এভাবে ভালো লাগছে। কিন্তু আর কিছু বলতে যাব তার আগেই রেহান আমার গলায় আর ঘাড়ে 2-3টে চুমু দিয়ে দিলেন। ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠলেন, ভালোবাসি বউ। আমিও ভালোবাসি আমার হিটলার বরকে। বলেই মিটি মিটি হাসছি আমি। আমার হাসি দেখে
নিমিষেই রেয়ানের ভ্রু কুঁচকে এলো। পরক্ষণে নিজের মুখ আমার কানে কাছে এনে আলতো করে ঠোঁট ছোঁয়ালেন উনি। সাথে সাথে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সেদিকে পাতা না দিয়ে উনি দুষ্টুমি কণ্ঠে বলে উঠলেন, বাসর করবে মরুভূমি কালকে? আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। কথাটা শুনে আমার লজ্জা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। কিন্তু তবুও নিজের রাগী কণ্ঠে তাকে বললাম, অসভ্য, চরম অসভ্য আপনি। মুখে কিছু আটকায় না আপনার, হ্যাঁ? নির্লজ্জ কোথাকার। বলেই রিয়ানের দিকে মুখ করে শুয়ে পড়লাম আমি। আমাকে এমন করতে দেখে রিয়ান হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাওয়ার অবস্থা। পরক্ষণে আবার আমাকে জড়িয়ে ধরলেন উনি। গলায় মুখ ডুবিয়ে ফিস ফিস করে বলে উঠলেন, সে কি জানে কতটা ভালোবাসি তাকে? আত্মহত্যা বা কোনো খারাপ কাজ করব না তার জন্য, কিন্তু এমন কিছু করব যা এগুলোকেও হার মানাবে। তবে সে যদি কখনো ছেড়ে চলে যায় আমাকে, বিশ্বাস করো, আটকাবো না তাকে। তবে তাকে বলে দিও তাকে ছাড়া আমি এক নিস্তেজ প্রাণ হয়ে থাকবো। কথাটুকু বলে আরেকটু আগলে নিলেন আমাকে। আর আমি আমি মনে মনে হাসছি। এত ভালোবাসাও কি বাসা যায় কাউকে? প্রশ্নের উত্তরটা হয়তো রিয়ানই তার আচরণ দিয়ে বুঝিয়ে দেয় আমার বারবার। না হলে প্রশ্নটা এত জ্বালায় কেন আমায়? ঘুরপাকি বা করে কেন আমার মাথায়? সকালের দিকে দুগালে টান অনুভব করতেই ইচ্ছে না থাকা সত্ত্বেও চোখ খুললাম আমি। চোখ খুলে অবাক না হয়ে পারলাম না। আমার এক পাশের গাল রেয়ান তার এক হাত দিয়ে টানছে, তো অন্য পাশের গাল টানছে রিহান। আমাকে দেখে দুজনেই মিষ্টি হেসে বলে ওঠে, ভার্সিটি যাবে না? তাদের কথায় পার্থক্য শুধু এটুকুই, শেষের দিকে রেয়ান বউ বলছে তো রিহান মা। তাদেরকে একসাথে দেখে মনটা ভরে গেছে আমার। কিন্তু ভার্সিটির কথা শুনতে ভ্রু কুঁচকে এলো আমার। রিয়ানের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বললাম, ভার্সিটিতে কেন যাব? আমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, এখন কিসে ভার্সিটি? বিয়ে হয়েছে তো কি হয়েছে, পড়ালেখার কোনো ফাঁকি নেই, যাও উঠে ফ্রেশ হয়ে নাও। কথাটা শুনে ওনার দিকে অসহায়ভাবে তাকালাম, কিন্তু তার কোনো পরিবর্তন হলো না। উনি ওনার সিদ্ধান্তে অটল, তাই বাধ্য হয়ে চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হতেই দেখি বাপ ছেলে বিছানায় বসে ফোন নিয়ে মহা ব্যস্ত হয়ে আছে। একজন ব্যস্ত ফোনে গেমস খেলছে, তো অন্যজন মহা ব্যস্ততা নিয়ে দেখছে তাকে। মূলত রেয়ান খেলছে আর রিহান তা দেখছে। আর তাদের এই মহা ব্যস্ততার কারণ হলো পাবজি গেম। ভাবলে একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। তারপরে চলে গেলাম নিচে নাস্তা বানাতে। নিচে যেতেই শাশুড়ি মার সাথে দেখা হয় আমার। উনি আমাকে দেখতেই মিষ্টি করে হেসে বলে উঠলেন, রিহান আর রেয়ান উঠেছে মীরা? জি মা। ও আচ্ছা, তাহলে চলো দুজনে গল্প করতে করতে নাস্তা বানিয়ে ফেলি। প্রত্যুত্তরে হাসলাম আমি। তারপর দুজন মিলে নাস্তা বানানো শুরু করে দিলাম। গল্পে এতই মশগুল ছিলাম আমরা যে কখন নাস্তা বানানো শেষ হয়ে গেছে তার টেরই পাইনি। প্লেটে নাস্তা বেড়ে পা বাড়লাম রুমের দিকে। যাওয়ার আগে মা আমাকে মিষ্টি স্বরে ডেকে বললেন, মীরা, বিকালের দিকে দিদা আসবে, তাই তুমি একটু চেষ্টা করো ভার্সিটি থেকে তাড়াতাড়ি আসতে, কেমন? মার কথায় শুধু আচ্ছা বললাম আমি। আসলে বুঝতে পারছি না উনি তো ভালো কেন, বারবার কেন যেন মনে হয় এত ভালোবাসার যোগ্য তো আমি। হয়তো আবার হয়তো আবার না। তবে এতটুকু বুঝতে পারছি ওনারা এত ভালো দেখে রিয়ান এতটা ভালো। ইচ্ছে করছে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলি, ধন্যবাদ আপনাকে মা, নিজের অজান্তেই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটা আমাকে দেওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু আফসোস, আপাতত এমনটা বলতে পারছি না আমি। শুধু নির্বাক তাদের ভালোবাসার এক একটা রূপ দেখছি। রুমে যেতে চরম বিরক্ত হই আমি। রিয়ানা রিহান এখনো গেমস খেলছে। তাদের কাছে গিয়ে নাস্তার প্লেট পাশের টেবিলে রেখে বলে উঠলাম, গেমস খেলা বাদ দিয়ে এখন কি নাস্তা করবেন আপনি নাকি? সাথে সাথেই তারা জবাব দিতে প্রস্তুত। ব্যস্ত ভঙ্গিতে দুজন একসাথে বলে ওঠেন, আহ, খাইয়ে দাও আমাদের। তাদের কথা শুনে এবার রাগ লাগছে আমার, তবে তা প্রকাশ করলাম না। খাইয়ে দিতে লাগলাম ওদের। আসলে রাগ করে লাভ কি? ওরা তো আমারই। একজনের অস্তিত্ব আমি, তো অন্যজন আমারই অংশ। আমাদের দুপাশে বিরাজ করছে দুই সারি গাছপালা। বাম পাশে এক বিরাট নদী, আর মাঝখানে রাস্তা। ভার্সিটির পাশেই এই জায়গাটা। আমি রেয়ান আর রিহান হাঁটছি সেই রাস্তায়। রেয়ানের কাঁধে বসে তার গলা জড়িয়ে আছে। আর রেয়ান, সে তার এক হাত দিয়ে রিহানকে আগলে রেখেছে, তো অন্য হাত দিয়ে আমার এক হাত শক্ত করে ধরে আছেন। প্রায় অনেকটা পথ হাঁটছি আমরা। ভালোই লাগছে। অন্য এক অনুভূতি গ্রাস করেছে আমায়। যখন রিয়ান হাঁটতে হাঁটতে আমার দিকে অপলক ভাবে তাকিয়ে থাকেন, তখন যেন লজ্জার সাথে সাথে কিছু একটা অনুভূতিও প্রবল হয় আমার। থাকি না কিছুক্ষণ এখানে, পরে না হয় চলে যাব নিজেদের গন্তব্যে। বাসায় আসতে দ্বিধার সাথে দেখা হয় আমাদের। তুরানার নির্ঝরও আছে এখানে। এই এতক্ষণে একবারও আমার দিকে তাকায়নি নির্ঝর। মাথা নিচু করে চুপচাপ বসে আছে সে। একটা টু শব্দও করেনি সে।
হয়তো রেয়ানের থাপ্পড় বেশ ভালোভাবেই মরে গেঁথে গেছে তার, তবে ভালোই হলো। এদিকে দ্বিধা আর তুরানের সাথে আড্ডা দেওয়া করে দিয়েছে রেয়ান। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে তারা। হঠাৎ দ্বিধা আমাকে বলে ওঠে, তা ভাবি, কোথায় গিয়েছিলে তোমরা? এই তো ভার্সিটিতে। তোমরা কখন এলে? একটু আগেই। ও, কতদিন থাকবে? 3 দিন। ভালোই হয়েছে, গল্প করতে পারবো তোমার সাথে বলেই মুচকি হাসলাম আমি, সাথে দ্বিধাও। তা দেখে রিয়ান সবার আড়ালে আমার পেটে চিমটি কাটে আর কানে কানে ফিস ফিস করে বলে উঠলেন, সবার সাথে কথা বলার সময় এত হাসো, কই আমার সাথে তো হাসো না। হাসলেও খুব কম, কেন বলো তো? কারণ আপনি 1 নম্বরের অসভ্য। কথা বলতে গেলেই অসভ্যতামি শুরু করে দেন। তাই? ওকে দেন, এখানেই শুরু করছি তোমার অশুভ ভরে অসভ্যতামি। বলেই বাঁকা হাসলেন উনি, আর আমি চোখ রাঙিয়ে তাকিয়ে আছি তার দিকে, যার অর্থ সবার সামনে বাজে কোনো কথা বলবেন না, তাহলে চুল টেনে দিব আপনার। নির্লজ্জ কোথাকার। কিন্তু আমার চোখ রাঙানির অর্থ উনি বুঝেও না বোঝার ভান করে আছেন। আমার কানে আবারও ফিস ফিস করে বলে উঠলেন, জানো তোমাকে শাড়ি পরলে অনেক হট লাগে, একদম স্পাইসি, ইচ্ছে করে খেয়ে ফেলতে একদম। আর কিছু বলার আগে উঠে দাঁড়ালাম আমি। তার এসব বাজে কথা শোনার কোনো ইচ্ছে নেই আমার। রিয়ানের দিকে একবার তাকিয়ে দ্বিধার দিকে তাকালাম আমি, মিষ্টি হেসে বললাম, আমি আসছি রাস্তা নিয়ে, তোমরা বসে বসে গল্প করো কেমন? আমার কথা শুনতেই দ্বিধা বলে ওঠে, ভাবি, আমিও আসি। বলেই আমার সাথে রান্নাঘরে আসতে লাগলো দ্বিধা। আমরা যেতেই তুরান রিয়ানকে একটা মুচকি হাসি দিয়ে বলল, অনেক ভালোবাসেন আপনি মীরা ভাবিকে, তাই না? বিনিময়ে হাসলেন রিয়ান। তারপর তুরানকে বললেন, তা কেমন চলছে সংসার জীবন? ভালোই। আপনার? সবসময়ের মতো অসম্ভব ভালো। কথাটা বলেই নির্ঝরের দিকে তাকালেন রিয়ান। কিছুটা খোঁচা দেওয়ার উদ্দেশ্যেই তাকে গম্ভীর কণ্ঠে বললেন, তা কি অবস্থা নির্ঝর? কোনো ভালোবাসার মানুষ কি আছে তোমার? না চাইতেও হাসলো নির্ঝর। তারপর আগের ন্যায় মাথা নিচু করে বসে রইল। এটা যেন আরো বেশি আনন্দ দিচ্ছে রিয়ানকে। তবু একটা ফাঁকা যেন রয়েই গেছে। সে ভালো করে শাস্তি দিতে পারেনি নির্ঝরকে। তার মতে নির্ঝরের হাত পা ভেঙে 1 মাস অন্তত হসপিটালে ভর্তি করাতে পারলে ভালো হতো। ভাবতে তীক্ষ্ণ দৃষ্টিতে নির্ঝরের দিকে একবার তাকালেন রিয়ান। রাত প্রায় 10টা। দ্বিধার রুমে আমি, দ্বিধা, তুরান বসে বসে গল্প করছি। হঠাৎ ফোনে টুং করে রিংটোন বেজে ওঠে। পরপর 3-4 বার টুংটাং শব্দ হতেই ফোনটা অন করলাম আমি। রিয়ান মেসেজ দিয়েছেন, যাতে লেখা, আর কতক্ষণ অপেক্ষা করাবে জান? এবার তো রিহানও ঘুমিয়ে গেছে, এখন তো আসো। বউগো আমার, আসো না, এত গল্প করার কি আছে? মরুভূমি, জানো কয়টা বাজে? 10টা। তাড়াতাড়ি আসো, ঘুমাতে হবে তো। তাছাড়া এত রাতে ওদের রুমে কি করছো? তোমার বর যে তোমার অপেক্ষা করছে। মেসেজগুলো পড়তেই হাসি চলে এলো আমার। তবে তা বের হতে দিলাম না আমি, নিজের মধ্যেই আটকে রাখলাম। ফোনটা রাখতে যাব তখনই আবারও রিয়ানের মেসেজ। এবারে মেসেজ দেখে মনে হচ্ছে উনি রেগে আছেন। এই মেয়ে, সমস্যা কি তোমার? বরকে একা রেখে গল্প করতে লজ্জা করে না? ফাজিল মেয়ে কোথাকার। তাড়াতাড়ি রুমে আসো, না হলে আমি এসে যাব ওখানে। তার এই মেসেজটা পড়তে নিমিষেই ভ্রু কুঁচকে এলো আমার। তাকে কি আমি মানা করেছি এখানে আসতে? সেও তো এসে আমাদের সাথে গল্প করতেই পারেন। তাছাড়া আমি কোন দিক দিয়ে ফাজলামো করলাম? যাবো না আমি তার কাছে, কি করেন উনি আমিও দেখবো শুধু। ভাবতে না ভাবতেই রিয়ান রুমে হাজির। কাউকে কোনো কিছু না বলেই হুট করে কোলে তুলে নিলেন আমায়। সাথে সাথে চোখ বড় বড় হয়ে গেল আমার। উনি যে নির্লজ্জ তার জলজান্ত প্রমাণ রিয়ানের সব কর্মকাণ্ড। তোরারা দ্বিধার সামনে এভাবে কোলে নেওয়ার মানেটা কি? উফ, কি না কি ভাবছে এখন ওরা। এদিকে তার যেন এসবে কোনো মাথা ব্যথা নেই। সামনে তাকিয়ে থেকেই গম্ভীর কণ্ঠে আমায় বলে ওঠেন, চোখ ঠিক করো, না হলে খুলে পড়ে যাবে। তার কথা যেন রাগ হলো আমার। এক হাত দিয়ে খুব জোরে টান দিলাম তার চুল। এতে যেন সে আরাম পেয়েছে। বাঁকা হেসে আমাকে মিষ্টি করে বলল, আহা মরুভূমি, চুল টানলে যে কি আরাম তা তোমাকে বোঝাতে পারবো না। রুমে গিয়ে তোমাকে দিয়ে চুল টানাবো আমি। তোমার হাতে জাদু আছে। কচু। কচু তো কচু খেতে। না না, তোমার মাথায়ও তো কচু আছে। প্রত্যুত্তরে ভেঙচি কাটলাম আমি। তা দেখে রিয়ান হেসে দিয়ে বলে উঠলেন, জানো মরুভূমি, তুমি যখন ভেঙচি দাও তোমাকে অনেক কিউট লাগে, একদম পেতনির মতো। কথাটা বলেই বিছানায় বসিয়ে দিলেন আমায়। তারপর দরজা লাগিয়ে আয়েশ করে আমার কোলে মাথা রেখে পেটে মুখ গুজলেন উনি। আয়েশি কণ্ঠে বললেন, মাই ডিয়ার মিসেস, তাহলে চুল টেনে দাও আমার, খুব ঘুম পাচ্ছে। বলেই হামি দিতে লাগলেন উনি। আর আমি তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি। তা দেখে উনি এবার মুচকি হেসে বললেন, জানো মরুভূমি, তোমার শরীরে এক মারাত্মক ঘ্রাণ আছে যা। কিছু বলার আগে মুখ চেপে ধরলাম ওনার। এই অসভ্যটা কখনো ঠিক হবে না, নির্লজ্জ বেহায়া একটা। কথাগুলো বিড়বিড় করতে করতে রিয়ানের চুলগুলো যত্ন সহকারে টেনে দিতে লাগলাম আমি।
আর সে আমার পেটে মুখ লুকিয়ে চোখ বন্ধ করে আছেন। হালকা কণ্ঠে আমাকে বললেন, এভাবে তোমার কাছে থাকলে কেন যেন স্বর্গীয় সুখ পাই আমি। সব সময় সাথে থেকো আমার। আমি চাই এই সুখটা আমার সাথে সব সময় থাকুক। সকালে ঘুম থেকে উঠতেই দেখি রেয়ান আর রিহান মিলে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। তা দেখে মুখে আপনা আপনি হাসির রেখা ফুটে উঠলো আমার। দুজনকেই নিজের কাছ থেকে ছাড়িয়ে ওদের কপালে চুমু দিলাম আমি। তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেলাম। কালকে তো রেয়ানের জন্মদিন, অনেক কাজ আছে আমার। আজ সারাদিন রিয়ানের সাথে এক ফোঁটাও কথা বলিনি আমি, এমনকি দেখাও করিনি। ভাবছি একেবারে রাত 12টার সময় দেখা করে নিব তার সামনে। দেখা দিব তার সামনে। কিন্তু রেয়ান তো আমাকে দেখার জন্য আকুল হয়ে আছেন। বেচারা রান্নাঘর, দিদার ঘর, মার রুম 3-4 বার করে উকিও দিয়েছেন, এক নজর যেন আমাকে দেখতে পারেন সেই আশায়। রিহানকে দিয়েও আমাকে অনেকবার ডাকিয়েছেন, কিন্তু বরাবরই উনি নিরাশ হন। এদিকে ডিউটির টাইম হয়ে যাওয়ায় এক প্রকার হতাশ হয়েই রিয়ান চলে যান পুলিশ স্টেশনে। আর আমি লেগে যাই রিয়ানের জন্মদিনে সারপ্রাইজ প্ল্যান করতে। আমি, দিদা, তুরান, মা, রিয়ানের বাবা মা আর রিহান সবাই মিলে রিয়ানের জন্য সারপ্রাইজ প্ল্যান করছি। রিয়ান তার ডিউটি শেষ করে বাসায় আসেন প্রায় রাত 10টার দিকে। এবারও রুমে পায়চারি করছেন উনি, আমি আসছি না কেন সেই জন্যে। দিদা রিয়ানের জন্য খাবার দিতে ওনার রুমে যেতেই কিছুটা অস্থির হয়ে বলে ওঠেন, দ্বিধা, তোর ভাবি কই? আজকে সকাল থেকে আমার সামনে আসে না। কিছু কি হয়েছে? ও কি রাগ করেছে আমার সাথে? আমি কি কোনো ভুল করে ফেলেছি? ভাইয়া থামো, ভাবির কিচ্ছু হয়নি, আর তুমিও কিচ্ছু করোনি। তাহলে তোর ভাবি আমার সামনে আসে না কেন? ওকে রুমে আসতে বল, আমার ওর সাথে কথা আছে। ভাবি ব্যস্ত ভাইয়া, এখন আসতে পারবে না। বলে দিদা আর দাঁড়ালো না, সেখানে বের হয়ে গেল রুম থেকে। আর রেয়ান সে নির্বাক তাকিয়ে আছে দিদার যাওয়ার দিকে। বুঝতে পারছে না আমি এমন কি করেছে সে যে আমি তার সামনেই আসছি না। অনেকটা সময় আমার আসার অপেক্ষা কাটিয়ে দেন রিয়ান। তখন রাত প্রায় 11:55। হঠাৎ রিয়ানের ফোনে একটা মেসেজ আসে, যাতে লেখা ছাদে আসুন, কথা আছে। ব্যাস এতটুকু লেখা পড়তেই রিয়ান দ্রুত পায়ে ছাদের দিকে এগোতে থাকেন, পারলে যেন উড়ে চলে যান ছাদে। যেহেতু উঠতে পারবেন না, তাই আপাতত দ্রুত পায়ে হেঁটেই যাওয়া উত্তম তার জন্য। ছাদে যেতেই রিয়ান চরম অবাক। আশেপাশে ডেকোরেশন দেখে উনি বিস্মিত। তবে এই বিস্মিত মাখা মুখ চেহারায় হাসির রেখা ফুটে ওঠে যখন উনি সামনে থাকা দেয়ালে হ্যাপি বার্থডে লেখাটা দেখতে পান। জোরে জোরে আমার নাম ডাকা শুরু করেন উনি, কিন্তু আমি তার সামনে আসিনি। বরাবর 12টার সময় আস্তে করে ওনার পিছনে এসে বলে উঠি, হ্যাপি বার্থডে মাই ডিয়ার হিটলার হাজবেন্ড। সাথে সাথে পেছনে ফিরে তাকান উনি। আমাকে দেখে মুচকে হেসে হালকা কণ্ঠে বললেন, থ্যাংক ইউ। তার কথায় স্মিত হাসলাম আমি। পরক্ষণে জড়িয়ে ধরলাম তাকে। হুট করে জড়িয়ে ধরায় বেশ অবাক হলেন রিয়ান। তারপর মিষ্টি স্বরে বললেন, ভালোবাসি। ভালোবাসি আমিও। কথাটা বলার সাথে সাথেই আড়াল থেকে দিদা, তুরান, রিয়ানের মা বাবা, মা আর রিহান বের হয়ে আসেন। দুষ্টুমি কণ্ঠে দিদা বলে ওঠে, তোমাদের রোম্যান্স শেষ হলে এখন কেক কাটা শুরু করা যাক। দিদার কথা শুনে রিয়ান আমার কপালে একটা চুমু দিয়ে বলেন, এখনো শেষ হয়নি। তার এমন কথা শুনে বরাবরের মতো এবারও বললাম, অসভ্য। এরপর কেটে যায় 2 মাস। আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। আমি যে মা হতে চলেছি। রিয়ান আসলে এই কথাটা বলবো তাকে। আচ্ছা, কথাটা শুনে উনি কি রিয়েক্ট দিবেন? খুশি হবেন? আমাকে কোলে তুলে নাচবেন, নাকি আমার ভাবনারও বেশি কিছু করবেন? ভাবতে ভাবতেই আয়নার সামনে এসে দাঁড়ালাম। আজকে সাজবো আমি, রিয়ানের জন্য সাজবো। হঠাৎ পেটে কারো হাতের ছোঁয়া অনুভব করি। সে আমার গলায় মুখ ডুবিয়ে নেশাভরা কণ্ঠে বলে ওঠেন, আজকে সাজসজ্জায় কোনো কি বিশেষ কিছু? হুম। বলেই ফিরে তাকালাম তার দিকে। তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে উঠলাম, আপনি বাবা হবেন। কথাটা বলতেই কিছুটা দূরে গিয়ে দাঁড়ান উনি। 2 হাত দিয়ে নিজের মাথার চুল খুব শক্ত করে ধরে আছেন। পরক্ষণে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন। প্যান্টের পকেট থেকে একটা আংটি বের করে আমার সামনে ধরে কিছুটা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠেন, আমি ভেবেছিলাম এই আংটি দিয়ে আজকে তোমাকে সারপ্রাইজ দেবো, বাট তুই উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছো। সত্যি বলতে আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ এটা। এই মুহূর্তে কি করব বুঝতে পারছি না মীরা, তাই হয়তো গুছিয়ে কথা বলতেও পারছি না। খুব নার্ভাস লাগছে জানো। আচ্ছা মীরা, আসলেই আমি বাবা হব? তার এমন রূপ দেখে আমার প্রচুর হাসি পাচ্ছে, প্রচুর হাসি। তবে সেটা প্রকাশ করলাম না। মুচকি হেসে তাকে বললাম, জি। কথাটা শোনা মাত্র উঠে দাঁড়ালেন উনি, শক্ত করে জড়িয়ে ধরেন আমায়। তারপর অসংখ্য চুমু দিতে লাগলেন আমার মুখে। এর 1 মাস পর থেকে শুরু হয় আমার রেয়ানকে জ্বালানো। এর জন্য ঠিকমতো ডিউটিও করতে পারতেন না উনি, আর না ঘুমোতে পারতেন রাতে। মাঝরাতে তাকে ঘুম থেকে ডেকে খাবার আনতে বলি। এই তো এখন আমার খুব ইচ্ছে করছে আইসক্রিম খেতে। রাত প্রায় 3টা বাজে। রেয়ান আমার পাশেই ঘুমিয়ে আছেন। তাকে ডাকতে ইচ্ছে করছে না আমার মোটেও, কিন্তু আমি যে নিরুপায়।
আইসক্রিম যে খেতেই হবে আমার, তাই আস্তে আস্তে ডাকতে লাগলাম তাকে। কিছুক্ষণ ডাকার পর রিয়ান ধরফরিয়ে উঠে বসেন, অস্থির কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে মরুভূমি? কোথাও কি ব্যথা করছে? ডাক্তারের কাছে যাবে? না। তাহলে? আমি ইনোসেন্ট ফেস করে বললাম, আইসক্রিম খাবো। আইসক্রিম তো বাসায় নেই বউ, চিপস খাবা? না, আমি আইসক্রিমই খাবো। আমি বানিয়ে দিলে হবে? আপনি পারবেন বানাতে? ইউটিউব থেকে দেখে বানাবো, চলবে? হুম। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি বানিয়ে আনছি। না, আমিও যাবো আপনার সাথে। কিন্তু প্লিজ। আচ্ছা চলো। বলে রিয়ান কোলে তুলে নিলেন আমায়। তারপর রান্নাঘরে নিয়ে চুলার পাশে একটু দূরত্ব রেখে বসিয়ে দিলেন আমাকে। তারপর লেগে গেলেন কাজে। তার দিকে অপলক তাকিয়ে আছি আমি। আসলে এই মানুষটা এমন কেন? একটু কি বিরক্ত হয় না সে? আমি তাকে এত জ্বালাই, তবু একটু উফ বলে শব্দও করে না সে। কেন? একবার করেছিলাম তাকে প্রশ্নটা, উত্তরে সে বলেছিল, তুমি আমাকে ভালোবাসো দেখে আমার তোমার প্রতি এই ছোট ছোট খেয়াল রাখাও তোমার কাছে অনেক বড় মনে হয়। যদি ভালো না বাসতে তাহলে এর চেয়ে বেশি খেয়াল রাখলেও তোমার চোখে পড়তো না। তাছাড়া কষ্টটা তো আমি তোমার জন্য করছি না, করছি শুধু আমার ছোট বেবি যে তোমার পেটে এখন আছে আর আমার মরুভূমির জন্য, তোমার জন্য মোটেও করছি না। কথাটা বলেই তখন উনি খুব মিষ্টি করে একটা হাসি দিয়েছিলেন। তার হাসিটা দেখে যেন মনে মনে হিংসে হতে লাগলো আমার। আমি কেন তার মতো তাকে ভালোবাসতে পারি না? আমারও যে ইচ্ছে করে তাকে ভালোবাসতে, তার মতো করেই। রিয়ানের ভালোবাসার পৃথিবীতে থাকতে থাকতে আজ 5টা বছর কেটে গেছে। অনেক কিছু পরিবর্তন হয়েছে এই 5 বছরে। শুধু পরিবর্তন হয়নি রিয়ানের আমার প্রতি ভালোবাসা, সময়ের সাথে সাথে ভালোবাসাটা যেন আরো বেড়ে গেছে তার। এই তো এখন আমি, রিহান, কুহু, তুরান এক লাইনে বসে আছি বিছানায়। আমাদের সামনেই দাঁড়িয়ে আছেন রিয়ান। উদ্দেশ্য আমাকে চুল বেঁধে দেবেন। সবার মাথা বেঁধে দেওয়ার পর রিয়ান আমাকে চুল বেঁধে দেওয়া শুরু করে দেন। প্রথমে আবার চুলে ছুটি করেন উনি, তারপর চোখে কাজল আর ঠোঁটে একটু মেরিল লাগিয়ে দেন। অতঃপর কপালে গভীরভাবে চুমু দেন উনি। সাথে সাথে কুহু বলে ওঠে, কুহুর কথা তাল মিলিয়ে তুরানও বলে ওঠে। আমাকে টুম্মা দাও। এবার রিহানও বলে ওঠে। বাবাই, আমাকেও কপালে চুমু দিতে হবে। তাদের সবার প্রত্যুত্তরে রিয়ান শুধু হাসলেন। তারপর এক এক করে 3 জনেরই কপালে চুমু দিয়ে দিলেন। পরক্ষণে তাদের উদ্দেশ্য করে বলে ওঠেন, এবার তোরা ড্রয়িং রুমে গিয়ে বয়, আমি রেডি হয়ে আসছি, তারপর সবাই মিলে স্কুলে যাব। কথাটা বলতে না বলতেই 3 জনই মিটিমিটি হাসতে হাসতে চলে যায় ড্রয়িং রুমে। এদিকে তারা যেতে রিয়ান কোলে তুলে নেয় আমায়। আয়নার সামনে দাঁড় করায় আমার হাতে টাই ধরিয়ে দেয়। তারপর আমার কোমর জড়িয়ে ধরে বলেন, তো মিসেস হিটলার, আমার টাইটা পরিয়ে দাও আমাকে। তার কথায় ভ্রু কুঁচকে এলো আমার। ভ্রু কুঁচকে তাকে বললাম, আমি হিটলার? তুমি তো আমাকে সবসময় হিটলার ডাকো, সো হিটলারের বউ তো মিসেস হিটলারই হবে। না, আমি মরুভূমি ঠিক আছি। তাই? তাই। এখন দুষ্টুমি বন্ধ করুন। 3 বাচ্চার বাবা হয়ে গেছেন, তাও আপনার এই অসভ্যতামি আর দুষ্টুমি এখনো গেল না। আর তুমিও তো 3 বাচ্চার মা হয়ে গেছো, এখনো তোমাকে রোম্যান্স শিখাতে পারলাম না আমি। হায় আমার কপাল। চুপ থাকুন। অবশ্যই না, আসো তোমাকে রোম্যান্স শিখাই। না, আপনার অফিসার বাচ্চাদের স্কুলের দেরি হয়ে যাচ্ছে তো। বলে তার টাই বাঁধতে লাগলাম আমি। আর সে আমার দিকে অপলক তাকিয়ে আছেন। হঠাৎই বলে উঠলেন, ভালোবাসি প্রিয়তমা। বলতে বলতে উনি আবার গালে চুমু দিতে এগিয়ে এলেন, কিন্তু চুমু দেওয়া আর হলো না। তার আগেই আমাদের 3টা ছেলে মেয়ে এসে হাজির। আমাদেরকে এইভাবে দেখে হাসছে তারা। আর রেয়ান, সে আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন। তার মুখে বিরাজ করছে এক রাশ কালো মেঘ। তার মুখে ফিস ফিস করে বললাম, এই বাচ্চাগুলোর জন্য আমার রোম্যান্সের 12টা বেজে যায় প্রতিবার। আর মুখে ফিস ফিস করে বলছেন। কথাটা বলতেই যেন তার মুখ আরো কালো হয়ে যায়। রিয়ানের কানের কাছে গিয়ে আমিও ফিস ফিস করে বলে উঠি, সে কি জানে তাকে এখন কতটা কিউট লাগছে? তাকে বলো আমিও আমার প্রিয় বরকে অনেক ভালোবাসি। বলেই চোখ টিপ মারলাম আমি। সাথে সাথে রিয়ান জোরে জোরে হেসে দিলেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরো এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।